টেস্ট ক্রিকেটে একেবারেই পারফর্ম করতে না পারার বদলাটা কি বাংলাদেশ টি-20 ক্রিকেটে নিতে পারবে? ম্যাচটাকে অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই বলা হচ্ছে, তবে যদি আপনি ভেবে থাকেন ভারতীয়রা অভিজ্ঞ, সেক্ষেত্রেই করেছেন মস্ত বড় ভুল। কারণ এই ম্যাচে স্কোয়াডের কম্প্যারিজন যদি করা হয়, বাংলাদেশিরা ম্যাচ খেলার দিক থেকে অনেকখানি আসলে এগিয়ে আছেন। মাঠের পারফরমেন্সে কি এগিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা করতে চাই কুল প্রেজেন্ট স্ট্রেট ড্রাইভে ইন অ্যাসোসিয়েশন উইথ এইচ প্রপার্টিজ। সাথে আছে নাবিল কায়সার এবং যথারীতি সাথে আছেন দুজন অতিথি। আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। এছাড়া আমাদের সাথে আছেন ক্রিকেট অ্যানালিস্ট এম কায়সার, ওয়েলকাম টু দ্য শো। ধন্যবাদ আপনাকে। আসল ভাই, অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই বলা হচ্ছে। এখন পর্যন্ত স্কোয়াডের কথা যদি আমরা বিবেচনা করি, 644টা ম্যাচ বাংলাদেশের স্কোয়াডে থাকা 15 জন খেলেছেন। অন্যদিকে ভারতের স্কোয়াডে থাকা 15 জন সব মিলিয়ে খেলেছেন 389টা ম্যাচ। আরও একটা বদল এসেছে, শিবম দুবে বাইরে চলে গেছেন, তার জায়গায় তিলক ভার্মা ঢুকছেন। ওই জায়গায় হয়তো ম্যাচের সংখ্যা আরও খানিকটা কমে আসবে। কি মনে হয় বাংলাদেশকে ওই অভিজ্ঞতার বিষয়টা মাঠে কাজে লাগাতে পারবে? ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের তেল, বাংলাদেশের জুই। একটা পজিটিভ দিক যে আমরা 2019 সালে ইন্ডিয়ার মাটিতে একটা টি-20 উইন করেছিলাম, 14টা ম্যাচ খেলেছি তাদের সাথে, একটাই উইন তাদের মাটিতে। তো সেটা একটা পজিটিভ দিক। এবং আমার কাছে মনে হয় যে এই বছর বাংলাদেশ 18টা ম্যাচ খেলেছে, 9টা উইন 9টা লুজ। যদিও আপনার আফগানিস্তান, জিম্বাবুয়ে তাদের সাথে ম্যাক্সিমাম ম্যাচ আমরা উইন করেছি, যদিও আফগানিস্তান খুব স্ট্রং একটা দল। তো আজকের ম্যাচটা আমার আশাবাদী কেন, আমাদের বোলিং ইউনিটটা খুব ভালো। আমাদের যে 4টা ফাস্ট বোলার স্কোয়াডে আছেন, 4জনই খুব চমৎকার রিদমে আছেন। শরীফুল ইনজুরির কারণে সে টেস্ট স্কোয়াডে ছিল না, তাকে এখন টি-20 সিরিজে গিয়েছেন। তানজিম সাকিবকে আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপে সে কতটা ভালো বল করেছেন। মুস্তাফিজ তো আমাদের এই ফরম্যাটে 1 নাম্বার বলার সবসময় বলে থাকি আমরা, এবং সে পারফর্মও করে। তাসকিনও আছেন। তো রিশাদ সবচেয়ে ভালো যে জিনিসটা, যে রিশাদ কিন্তু ওয়ার্ল্ড কাপে 14টা উইকেট নিয়ে টপ উইকেট টেকারদের মধ্যে একজন ছিলেন। তো সেই জায়গায় সাকিবের জায়গায় আমাদের সিলেক্টররা বলছিলেন যে মিরাজ আপনার ওই জায়গাটায় স্পটটা নিয়েছেন ব্যাটিং অলরাউন্ডার হিসাবে। সেক্ষেত্রে মিরাজ কি 5 নম্বরে খেলবেন মনে করেন? আমার কাছে মনে হয় যে মিরাজকে 5-এ না দিয়ে মাহমুদুল্লাহ যদি 5-এ খেলে, মিরাজ হয়তো বা 6-এ থাকবেন। আমার কাছে মনে হয় এটা হওয়া উচিত, যেহেতু মাহমুদুল্লাহ লম্বা একটা কেরিয়ার, সে যদি টিমে থাকে তাকে আমরা যেন ম্যাক্সিমাম বল খেলার অপরচুনিটি করে দেই, আমাদের টিমের জন্য বেনিফিট হবে। তো এই কারণে আজকের ম্যাচে আমাদের বলারদের জন্য আমি খুব আশাবাদী যে আমাদের বোলিং ইউনিটটা ভালো। যদি 3টা ফাস্ট বোলার খেলে এবং আপনার রিশাদ ভালো ফর্মে আছেন, শেখ মেহেদি, মিরাজ, 2টা অফ স্পিনার আমরা পাচ্ছি, তো আমাদের হাতে কিন্তু ক্যাপ্টেনের হাতে 6টা বলার থাকবে এবং 3টা স্পিনারে কিন্তু ব্যাটিং করতে পারে। সমস্যাটা তো আমাদের আসলে ব্যাটিংয়ে, ঠিক না? আমাদের ব্যাটসম্যানরা বড় রান করতে পারে না যে কোনো ফরম্যাটেই। এইটাই আশা থাকবে যে উইকেটটা হয়তো বা ভালো থাকবে, আপনার স্ট্রেটটা ছোট, এখানে হাই স্কোরিং ম্যাচ হবে। যারা আগে ব্যাটিং করে অ্যাভারেজ স্কোর 190+। তো অবশ্যই যেহেতু রাতের বেলা খেলা হবে লাইটের নিচে, তো আমাদের ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিতে হবে। আমরা বাংলাদেশের স্কোয়াডের কথা যদি বলি, মোটামুটি ব্যালেন্সড একটা স্কোয়াড, যেখানে পেসারদের সাথে স্পিনারদের সামঞ্জস্য রয়েছে। টপ অর্ডারেও আসলে এক্সপিরিয়েন্স ইউথের একটা কম্বিনেশন গড়া হয়েছে। পারভেজ ইমন, তানজিদ তামিমের হয়তো একজন খেলবেন, আবার লেট অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদের এক্সপিরিয়েন্সটাও বাংলাদেশের কাজে লাগবে। তবে দিন শেষে সাকিব আল হাসান পরবর্তী যুগে বাংলাদেশ পা দিয়েছে। ওভারঅল স্কোয়াডে আপনার কাছে কি মনে হয় যে সাকিব আল হাসানের অভাবটা নিশ্চিতভাবে অনুভূত হবে? আপনি ব্যালেন্সের কথা বলছিলেন, আমি তো বলবো যে এটা সবচেয়ে বড় ইমব্যালেন্সটা তৈরি করে দিয়েছে এই দলটার মধ্যে। কারণ সাকিব খেলা মানেটাই হলো যে আমরা কিন্তু একজন সবসময় চিন্তা করতাম, জানতাম যে তিনি 2জন ক্রিকেটারের অভাবটা একসাথে দলে পূরণ করছেন। নিশ্চিতভাবে তাকে ছাড়া খেলতে হবে এবং এটা কিন্তু অবভিয়াসলি একসময় না একসময় কিন্তু আসতেই হতো। সো এখন এসেছে, এই দলের চিন্তাটুকু হবে কিন্তু আপনার সেই পেছনের মানে আপনি কি পেয়েছিলাম আমরা সেটা চিন্তা না করে এই শূন্যতাটা কিভাবে পূরণ হবে। এবং
আমি খুব পজিটিভ মানুষ, আমি চাই যে সাকিবের পজিশনে যিনি খেলবেন তিনি যেন নিজেকে প্রথম ম্যাচে প্রমাণ করতে পারেন এবং সেই সঙ্গে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তাকে প্রমাণ করার জন্য শুধু যে এই একটা ম্যাচই দিতে হবে সুযোগ তা কিন্তু না, সো তাকেও সুযোগটা দিতে হবে বেশ ভালোভাবে করে। আর আপনি সার্বিকভাবে যদি এই দলটার কথা বলেন তাহলে দেখবেন এখানে 9 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছেন যারা কিন্তু দলকে জেতাতে পারেন। সো টি-20তে আপনাকে এইরকম ফ্লেক্সিবিলিটি যখন আপনি পাবেন তখন কিন্তু ক্যাপ্টেনের জন্য কাজটুকু খুব সহজ হয়ে যায়। আর আশরাফুল যেভাবে বলছিলেন যে দলে কিন্তু আপনার একাদশে যদি বাংলাদেশ এই একাদশটা গড়ে সেখানে আপনি 6 জন বোলারটা পাচ্ছেন। 6 জন বোলারের মধ্যে ক্যাপ্টেন নিজেও বল করতে পারেন, 1-2 ওভার তিনি যদি বল করেন তাহলে দেখবেন যে আপনি আরও অপশনটা আপনার বেড়ে যাবে। টি-20 হলো এই ধরনের খেলা যেখানে আপনি যদি অনেক বেশি অপশন পান তখনই আপনি দেখবেন যে প্রতিপক্ষকে চেপে ধরার বা প্রতিপক্ষকে আপনার এক ধরনের প্রেশারে রাখার কাজটুকু করে ফেলতে পারেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এই দলটা সার্বিকভাবে কিন্তু আপনি যদি পেছনের কয়েকটা ম্যাচের কথা চিন্তা করেন ফর্ম খুব একটা ভালো না। বাংলাদেশ পেছনের 5টি ম্যাচের মধ্যে টানা 3টি ম্যাচ হেরেছে, আমরা আফগানিস্তানের কাছে হেরেছি, আমরা এর আগে ওয়ার্ল্ড কাপে যখন খেলতে গেছিলাম তার আগে আমরা ইউএসের মতো দলের কাছে টি-20 সিরিজে হেরেছি। সব কিছু মিলে আপনি যদি বলেন যে টি-20-র পরিসংখ্যানে এই দলটার খুব একটা ভালো না, তবে আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হলো যে ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম হিয়ার। আমি মনে করি যে এই টিমটাকে নিয়ে আপনি সামনের যে বিশ্বকাপ দলটা হবে সেই বিশ্বকাপ দলটাকে চিন্তা করতে হবে। তবে জানি না নির্বাচকরা কোন ক্রাইটেরিয়ায় মাহমুদুল্লাহ রিয়াদকে এখানে রেখেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.